মর্নিং স্টুডেন্ট। দেখো আজকে তোমাদের একদম নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারের নাম কি? রাসায়নিক গতিবিদ্যা, ইংরেজিতে কেমিক্যাল কাইনেটিক্স। দেখো, এই পৃথিবীতে হাজার হাজার বিক্রিয়া ঘটে মুহূর্তের মধ্যে, এবং তাদেরকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কিছু বিক্রিয়া আছে অত্যন্ত দ্রুত গতিতে ঘটে, তাদেরকে আমরা বলবো অতি দ্রুত গতির বিক্রিয়া। কিছু বিক্রিয়া দেখবো যারা অত্যন্ত ধীরে ঘটে, তাদের বলবো অতি মন্থর গতির বিক্রিয়া। আর কিছু বিক্রিয়া দেখবো যারা মধ্যম গতিতে সম্পন্ন হয়, তাদের বলবো মধ্যম গতির বিক্রিয়া। এবার কয়েকটা উদাহরণ দেওয়া যাক। যেমন ধরো একটা টেস্ট টিউব, মনে করো একটা টেস্ট টিউব, তার মধ্যে একটু NaCl দ্রবণ নিয়ে AgNO3 দিলে পরে দেখবে তৎক্ষণাৎ AgCl এর সাদা পদক্ষেপ উৎপন্ন হয়। এটা অত্যন্ত দ্রুত গতিতে ঘটে, তাই এটা হচ্ছে অতি দ্রুত গতির বিক্রিয়া। অতি মন্থর গতির বিক্রিয়া খুবই একটা ভালো একটা উদাহরণ আছে, লোহায় মরচে পড়া। এটা যে একটা বিক্রিয়া আমরা ভাবতেই পারি না। লোহায় মরচে পড়তে 2 থেকে 3 দিন লাগে মোটামুটি, বা তারও বেশি লাগে। তা এটা অত্যন্ত অত্যন্ত ধীর গতির একটা বিক্রিয়া। আর মধ্যম গতির একটা বিক্রিয়ার উদাহরণ হলো হাইড্রোজেন পারক্সাইড এর বিয়োজন। মনে করো এখানে হাইড্রোজেন পারক্সাইড আছে, তুমি যদি এইখানে চোখ রাখো, তোমার চোখ এখানে রাখলে দেখবে দ্রবণটা যেন অনবরত ফুটছে। এর মনে হবে কেন? কারণ H2 ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি করে, যেটা বুদবুদ আকারে ওঠে, বুদবুদ আকারে বেরোয়। তোমার মনে হবে যেন দ্রবণটা ফুটছে। মানে এই বিক্রিয়াটির গতিবেগ আমি অনুধাবন করতে পারি, আমি বুঝতে পারি যে বিক্রিয়াটা ঘটছে, এবং পরীক্ষা সাজের পরে দেখাবো এই বিক্রিয়ার গতিবেগও নির্ণয় করা যায়। এটা হচ্ছে মধ্যম গতির বিক্রিয়া। তাহলে আমি দেখলাম বিক্রিয়া গতিবেগ সব ক্ষেত্রে সমান নয়, কোনটা আছে খুব তাড়াতাড়ি ঘটে, কোনটা আছে খুব ধীরে ঘটে। তাহলে রাসায়নিক বিক্রিয়ার এই গতিবেগটাকেই বলা হয় বিক্রিয়ার হার। তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়ার হার বা রেট অফ দ্য রিঅ্যাকশন, যাকে আমি ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি, সেটা কি তার আমি একটা সংজ্ঞা দেব। তার আগে মনে করি এ একটা বিক্রিয়ক, বি হলো একটা বিক্রিয়াজাত। এখন যত সময় যাবে এ ফুরিয়ে যাবে বা অন্তর্হিত হবে, আর বি মানে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে। আমি যদি লেখচিত্রের মাধ্যমে দেখাই, তাহলে এই বরাবর মনে করো বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব, এখানে লিখলাম গাঢ়ত্ব বা পরিমাণ, আর এই বরাবর সময়। তাহলে দেখো শুরুতে মনে করো এর পরিমাণ আছে এখানে, তাহলে যত সময় যাবে এর পরিমাণ কমবে, মানে এইটা হচ্ছে এ। আর দেখো যত সময় যাবে বি এর পরিমাণ বাড়বে, কিন্তু বিক্রিয়ার শুরুতে বি নেই, মানে বি থাকবে, বি এর পরিমাণ 0। বিক্রিয়াজাত তো থাকে না, বিক্রিয়ার শুরুতে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়নি। তাহলে বি কে আমি এখানে রাখলাম, কিন্তু যত সময় যাবে বি বেশি পরিমাণে উৎপন্ন হবে, অর্থাৎ বি এর পরিমাণটা বাড়বে। তাই এটাকে আমি বলতে পারি বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বা গাঢ়ত্বের সাথে সময় লেখচিত্র। তাই এখান থেকে দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে এর পরিমাণ কমছে আর বি এর পরিমাণ বাড়ছে। তাহলে এখান থেকে আমি বিক্রিয়া হার এর একটা সংজ্ঞা দিতে পারি। বিক্রিয়া হারের সংজ্ঞাটা কার সংজ্ঞা দিচ্ছি? আর এর, ব্র্যাকেটে আর লিখলাম, আর এর সংজ্ঞাটা দিচ্ছি। দেখো, প্রতি একক সময় কোন রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ অন্তর্হিত হয় বা ফুরিয়ে যায়, অথবা প্রতি একক সময় যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ মানে বি উৎপন্ন হয়, তাকে বলে ওই রাসায়নিক বিক্রিয়ার হার। তবে এইটাকে আমি গাঢ়ত্বের সাপেক্ষেও সংজ্ঞাটা দিতে পারি। এর একটা বিকল্প সংজ্ঞাও দিচ্ছি, লিখলাম বিকল্প সংজ্ঞা। তাহলে রাসায়নিক বিক্রিয়া হারের মানে আর এর একটা বিকল্প সংজ্ঞাও বলছি। বলার আগে বলে রাখি, দেখো যেমন এর পরিমাণটা রাসায়নিক বিক্রিয়া যত চলে এর পরিমাণটা যেমন কমে, তেমনি এর গাঢ়ত্বও কিন্তু কমে। আবার বি এর পরিমাণ বাড়ে, মানে বি এর গাঢ়ত্বও কিন্তু বাড়ে। তাহলে গাঢ়ত্বের সাপেক্ষে যদি সংজ্ঞাটা দিই, তাহলে বলতে পারি প্রতি একক সময় কোন রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস পায়, অথবা প্রতি একক সময় যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি পায়, তাকে বলে ওই রাসায়নিক বিক্রিয়ার হার বা রেট অফ দ্য রিঅ্যাকশন। এবার আমরা গাণিতিক রূপে যাব। মনে করি এ বিক্রিয়ক পদার্থ, বি বিক্রিয়াজাত পদার্থ। এখন যত সময় যাবে, আগেই বলেছি এর পরিমাণ কমবে আর বি এর পরিমাণ বাড়বে, বা এর গাঢ়ত্ব কমবে বি এর গাঢ়ত্ব বাড়বে। মনে করি বিক্রিয়া শুরু হওয়ার T1 সময় পরে এর গাঢ়ত্ব হলো কনসেন্ট্রেশন অফ A1, আর একটু পরে মানে T2 সময় পরে
এর গাঢ়ত্ব আরেকটু কমে হলো কনসেন্ট্রেশন অফ A2। এবার বি এর কথা যদি বলি, তাহলে বি এর গাঢ়ত্ব কিন্তু বাড়বে। ধরি বিক্রিয়া শুরু হওয়ার T1 সময় পরে বি এর গাঢ়ত্ব হলো কনসেন্ট্রেশন অফ B1, এবং আরেকটু পরে মানে T2 সময় পরে বি এর গাঢ়ত্ব আরো বেড়ে হলো কনসেন্ট্রেশন অফ B2। এখন টাইমের ডিফারেন্স, টাইমের পার্থক্য কত? T2 মাইনাস T1 ইকুয়াল টু মনে করি ডেল্টা টি। তাহলে এই ডেল্টা টি সময় এর গাঢ়ত্বের পরিবর্তন কত হলো দেখো, কনসেন্ট্রেশন অফ A2 মাইনাস কনসেন্ট্রেশন অফ A1। এখানে অবশ্যই দেখো কনসেন্ট্রেশন অফ A1 বড় না কনসেন্ট্রেশন অফ A2 বড় বলো তো? যেহেতু সময়ের সাথে সাথে এ ফুরিয়ে যায়, তাই অবশ্যই শুরুতে মানে প্রথম দিকের গাঢ়ত্বটা পরের দিকের গাঢ়ত্বের থেকে বেশি, মানে কনসেন্ট্রেশন অফ A1 is greater than, এখানে লিখলাম কনসেন্ট্রেশন অফ A1 is greater than কনসেন্ট্রেশন অফ A2। তাই এই মানটা কিন্তু আসবে নেগেটিভ, কারণ যেহেতু এটা বড় তাই এই মানটা কিন্তু আসবে নেগেটিভ, ইকুয়াল টু মনে করি মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ A মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ A। এটা হচ্ছে এর গাঢ়ত্বের পরিবর্তন। নেগেটিভ কেন দিলাম? আগেই বলেছি যেহেতু কনসেন্ট্রেশন অফ A1 বড়, তাই গাঢ়ত্বের পরিবর্তন, এর গাঢ়ত্বের পরিবর্তনের আগে নেগেটিভ সাইন। তাহলে বলতো একইভাবে বি এর গাঢ়ত্বের পরিবর্তন কত হলো? কনসেন্ট্রেশন অফ B2 মাইনাস কনসেন্ট্রেশন অফ B1। এইটা কিন্তু আসবে পজিটিভ। কেন? যত সময় যাবে বি এর পরিমাণ বাড়বে, তাহলে T2 সময় পরে বি এর যে গাঢ়ত্বটা আছে সেটা বেশি হবে, তাই এর মানটা আসবে পজিটিভ ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি। এবার আমি বিক্রিয়া হার বলবো। বিক্রিয়া হারের সংজ্ঞা কি ছিল? একক সময় বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনকে বলে বিক্রিয়া হার। তাহলে এবার একটা যদি ঐকিক নিয়ম বলি, ডেল্টা টি সময় এর গাঢ়ত্বের পরিবর্তন লিখলাম না, হ্যাঁ, এর গাঢ়ত্বের পরিবর্তন সমান মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ। তাহলে একক সময় মানে এক সময় এর গাঢ়ত্বের পরিবর্তন কত হবে? মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি। এইটা হচ্ছে বিক্রিয়ার হার, অর্থাৎ রেট অফ দ্য রিঅ্যাকশন আর ইকুয়ালস টু লিখতে পারি মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি। একইভাবে বি এর ক্ষেত্রে দেখো তো ডেল্টা টি সময় বি এর গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে প্লাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি। তাহলে একক সময় কত হবে? একইভাবে লেখা যায় বি এর গাঢ়ত্বের পরিবর্তন মানে বি এর সাপেক্ষে বিক্রিয়া হার আর ইকুয়ালস টু লেখা যায় প্লাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি। তাহলে এই দুটো থেকে কি পেলাম দেখো তো? বিক্রিয়ার হার। এই বিক্রিয়ার হার সমান সমান কি লিখতে পারি? আর ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি ইকুয়াল টু প্লাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি। ইন জেনারেল খেয়াল করবে বিক্রিয়ক যেহেতু ফুরিয়ে যায় তাই তার আগে মাইনাস আসবে, আর বিক্রিয়া জাত যেহেতু তৈরি হয় তাই তার আগে প্লাস আসবে। মনে করো এবার দেখলাম একটা বিক্রিয়া, এই বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক পদার্থ আছে, একাধিক বিক্রিয়া জাত পদার্থ আছে। সেক্ষেত্রে বিক্রিয়া হারটা কি হবে বার করব। এক্ষেত্রে আগের মতো করে লিখতে পারি এর গাঢ়ত্ব হ্রাসের হার মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি। বি এর গাঢ়ত্ব হ্রাসের হার মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি। সি এর গাঢ়ত্ব বৃদ্ধির হার প্লাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ সি বাই ডেল্টা টি। ডি এর গাঢ়ত্ব বৃদ্ধির হার প্লাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ ডি বাই ডেল্টা টি। এবার খেয়াল করে দেখো, যেহেতু রাসায়নিক বিক্রিয়াটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত হলে ওই সময়ের মধ্যে যতটা এ ফুরিয়ে যায় ঠিক ততটাই বি ফুরিয়ে যায়, এবং ঠিক ততটাই সি উৎপন্ন হয় এবং ঠিক ততটাই ডি উৎপন্ন হয়। কেন? কারণ এখানে সবাই এক মোল পরিমাণ বিক্রিয়ক অংশ নিয়েছে, আবার এক মোল পরিমাণ বিক্রিয়াজাত উৎপন্ন হয়েছে। তাই বলতে পারি যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমপরিমাণ বিক্রিয়ক ফুরিয়ে যায় আবার সমপরিমাণ বিক্রিয়াজাত পদার্থগুলো উৎপন্ন হয়, তাই এর ফুরিয়ে যাওয়ার হার সমান সমান বি এর ফুরিয়ে যাওয়ার হার সমান সমান সি এর উৎপন্ন হওয়ার হার সমান সমান ডি এর উৎপন্ন হওয়ার হার। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার হার রেট অফ দ্য রিঅ্যাকশন ইকুয়ালস লিখতে পারি মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি ইকুয়ালস টু মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন বি বাই ডেল্টা টি প্লাস ডেল্টা কনসেন্ট্রেশন সি বাই ডেল্টা টি ইকুয়ালস টু প্লাস ডেল্টা কনসেন্ট্রেশন ডি বাই ডেল্টা টি। এখানেও খেয়াল করো বিক্রিয়ক পদার্থ যেহেতু ফুরিয়ে যায় তাই তাদের আগে মাইনাস, আর বিক্রিয়াজাত পদার্থ যদি উৎপন্ন হয় যেহেতু তাই তার আগে প্লাস। কিন্তু এমন একটা বিক্রিয়া যদি বলি যেখানে
এই বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সহগ আলাদা, অর্থাৎ সমমোল পরিমাণ বিক্রিয়ক অংশ নেয়নি, আলাদা আলাদা মোল সংখ্যার বিক্রিয়ক অংশ নিয়েছে, আবার সমমোল পরিমাণ বিক্রিয়াজাত উৎপন্ন হয়নি, আলাদা আলাদা পরিমাণ বা আলাদা আলাদা মোল সংখ্যার বিক্রিয়াজাত উৎপন্ন হয়েছে। সেক্ষেত্রে বিক্রিয়ার হার কেমন হবে? ও সমমোল পরিমাণ বিক্রিয়ক অংশ নেয়নি, আলাদা আলাদা মোল সংখ্যার বিক্রিয়ক অংশ নিয়েছে, আর বিক্রিয়াজাত উৎপন্ন হয়েছে দেখো 2 মোল। এক্ষেত্রে আমি বিক্রিয়া হার কি করে বার করব? আগে দেখব এর ফুরিয়ে যাওয়ার হার কত। তুমি জানো এর ফুরিয়ে যাওয়ার হার মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি, ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি। এবার দেখব বি এর ফুরিয়ে যাওয়ার হার কত, মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি। এবার এই দুজনের মধ্যে একটা রিলেশন দেখি, সম্পর্ক। দেখো তো বিক্রিয়াটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হলে পরে সেই সময়ের মধ্যে 1 মোল এ ফুরিয়ে যায়, কিন্তু ওই সময়ের মধ্যে 3 মোল বি ফুরিয়ে যায়। তাহলে বলতে পারি এর ফুরিয়ে যাওয়ার হার অপেক্ষা বি এর ফুরিয়ে যাওয়ার হার 3 গুণ বেশি। অর্থাৎ এর ফুরিয়ে যাওয়ার হারকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে বি এর ফুরিয়ে যাওয়ার হার পাবো। এটা একটা রিলেশন পেলাম। এবার আমি এ এবং সি এর মধ্যে একটা রিলেশন দেখছি। দেখো তো এখান থেকে কি পাচ্ছি, একটা রাসায়নিক বিক্রিয়াটা একটা নির্দিষ্ট সময় শেষ হলে পরে ওই সময়ের মধ্যে 1 মোল এ ফুরিয়ে যায়, ঠিক আছে, কিন্তু ওই সময়ের মধ্যে 2 মোল সি উৎপন্ন হয়। তাহলে দেখি তো এ ফুরিয়ে যাওয়ার হার কত, মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি। এ ফুরিয়ে যাওয়ার হার, সি এর উৎপন্ন হওয়ার হার কত হবে, প্লাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ সি বাই ডেল্টা টি। আগে বলেছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 1 মোল এ ফুরিয়ে গেলে পরে কি হবে, সেই সময়ের মধ্যে 2 গুণ সি উৎপন্ন হয়। অর্থাৎ সি এর উৎপন্ন হওয়ার হার এর ফুরিয়ে যাওয়ার হারের থেকে ডবল। অর্থাৎ এর ফুরিয়ে যাওয়ার হারকে 2 দিয়ে গুণ করলে পাবো সি এর উৎপন্ন হওয়ার হার। এবার এই যে দুটো ইকুয়েশন পেলাম, তাহলে প্রথম ইকুয়েশন থেকে তুমি এইটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে ইনটু 3 আছে তো, 3টাকে এই পাশে আসলে আলে কি পাচ্ছে বলতো, বাই 3। একইভাবে এটা 2 আছে, 2টাকে এই পাশে আনলে পরে কি পাচ্ছে দেখো তো, বাই 2। তাহলে এইটাকে তুমি 1 নং সমীকরণ বলো, এটাকে 2 নং সমীকরণ বলো। দেখো বাদিকে দুটো সেম টার্ম আছে, তাহলে এই 1 আর 2 তুলনা করে কি পাচ্ছি দেখো তো, মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু মাইনাস 1/3 এইটা ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু প্লাস 1/2 ডেল্টা কনসেন্ট্রেশন অফ সি বাই ডেল্টা টি। এইটা হচ্ছে বিক্রিয়ার হার। এর সাপেক্ষে বিক্রিয়ার হার যদি বলি এটা, আবার এর সাপেক্ষে বিক্রিয়ার হার, এই দেখো তো এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা, তাহলে এইটাকে আমি বলবো রাসায়নিক বিক্রিয়াটির হার। এবং খেয়াল করে দেখো রাসায়নিক বিক্রিয়ার হার বললাম কিন্তু এর সাপেক্ষে আগে বার করলাম এবং সেইটাই বি এর সাপেক্ষে ইকুয়াল করে করে বার করলাম। তাহলে এইটাকে বলবো রাসায়নিক বিক্রিয়াটির বিক্রিয়ার হার। ইন জেনারেল একটা বিক্রিয়া যদি হয়, এটা মুছে দিলাম, একটা বিক্রিয়া যদি হয় এ প্লাস বিবি ইজ ইকুয়াল টু সিসি প্লাস ডিডি, এটা যদি একটা রাসায়নিক বিক্রিয়া হয় তাহলে রাসায়নিক বিক্রিয়ার হার আর ইকুয়াল টু লিখবো মাইনাস 1/a। মাইনাস কেন, কারণ যেহেতু বিক্রিয়ক ফুরিয়ে যায় আর সহগ দিয়ে ভাগ করে দিয়েছে, দেখো ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি। দেখো সহগ দিয়ে কেন ভাগ করছি, ওই ক্ষেত্রে দেখো 1/3 করেছিলাম আর এখানে 1/2 করেছিলাম, মানে সহগগুলো দিয়ে ভাগ হয়েছে। আর এখানে তার ইকুয়াল টু কি লিখবো দেখো, একইভাবে বলো তো কি লিখবো, এটা আগে মাইনাস চিহ্ন দেবো আর সহগগুলিতে দেখো ভাগ করে দিয়েছিলাম, তাহলে 1/b ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু সি সহগ দিয়ে ভাগ করলে, যেমন ওই পাশে 2c ছিল, খেয়াল করো দেখো তোমাদের মনে আছে কিনা জানি, ওই বিক্রিয়াটা ছিল a প্লাস 3b ইকুয়াল টু 2c। সেক্ষেত্রে দেখো আমি কি করেছি, সহগগুলো দিয়ে অ্যাকচুয়ালি ভাগ হয়ে গেছিল, আর ইকুয়াল টু মাইনাস দিয়ে লিখেছি ঠিকই, এখানে 1 আছে 1 দিয়ে ভাগ ধরতে পারো, এখানে 3 ছিল 3 দিয়ে ভাগ করেছি, এখানে 2 ছিল 2 দিয়ে ভাগ করেছি, যা সহগগুলো দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এক্ষেত্রেও দেখো তো আমি এ দিয়ে সহগ দিয়ে ভাগ করেছি, বি এর সহগ দিয়ে ভাগ করেছি, এখানেও তাহলে কি লিখবো, সহগ দিয়ে ভাগ করো প্লাস চিহ্ন দিয়ে 1/c ডেল্টা কনসেন্ট্রেশন অফ সি বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু প্লাস 1/d ডেল্টা কনসেন্ট্রেশন অফ ডি বাই ডেল্টা টি। ইন জেনারেল যদি একটা বিক্রিয়া আমি উদাহরণ দিয়ে বলি, সাপোজ একটা বিক্রিয়া হচ্ছে 4NH3, একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পল 4NH3 প্লাস 5O2
ইজ ইকুয়াল টু 4NO প্লাস 6H2O যদি একটা বিক্রিয়া হয় তাহলে তার বিক্রিয়ার হার সমীকরণ কি লিখবো একই রকম ভাবে খেয়াল করে দেখো আগেটা যেরকম লিখেছি সহগ A এখানে সহগ 4 তাহলে কি লিখবো -1/4 ডেল্টা কনসেন্ট্রেশন অফ NH3 by delta T is equal to -1/5 delta concentration of O2 by delta T is equal to plus কেন বিক্রিয়া জাত বলে প্লাস 1/4 delta concentration of NO by delta T is equal to plus 1/6 delta concentration of H2O by delta T। এর উপরে আরো কিছু কিছু অঙ্ক আছে এখনই দেখাচ্ছি অঙ্ক। দেখো এবার একটা গাণিতিক উদাহরণ N2 plus 3H2 2NH3 বিক্রিয়া NH3 এর উৎপন্ন হওয়ার হার 9.6 into 10 to the minus 3 দেওয়া আছে। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অন্তর্হিত হওয়ার হার কত? আমি যা যা দেওয়া হয়েছে সেগুলোকে লিখেছি এখানে দেখো। বলেছে NH3 এর উৎপন্ন হওয়ার হার, NH3 এর উৎপন্ন হওয়ার হার মানে প্লাস, কেন এখানে বিক্রিয়াজাত তাই NH3 এর উৎপন্ন হওয়ার হার মানে হচ্ছে ডেল্টা কনসেন্ট্রেশন অফ NH3 বাই ডেল্টা T ইকুয়াল টু 9.6 into 10 to the minus 3 বলে দিয়েছে। তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেনের অন্তরিত হওয়ার হার কত? এটা বিক্রিয়ক পদার্থ তাই এরা অন্তরিত হবে, তাই এদের ক্ষেত্রে মাইনাস। সে যে মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন N2 বাই ডেল্টা T সমান কত চেয়েছে, আর মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ H2 বাই ডেল্টা T সমান কত এটা চেয়েছে, অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেনের অন্তরিত হওয়ার হার চেয়েছে। তাহলে আমি এই বিক্রিয়া থেকে আগে বিক্রিয়ার সমীকরণটা লিখবো, সেটা কি R ইকুয়ালস টু মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ N2 বাই ডেল্টা T ইজ ইকুয়াল টু মাইনাস 1/3, কেন দেখো 3 আছে সেটাকে ভাগ করতে হবে, ডেল্টা কনসেন্ট্রেশন অফ H2 বাই ডেল্টা T ইজ ইকুয়াল টু প্লাস 1/2 ডেল্টা কনসেন্ট্রেশন অফ NH3 বাই ডেল্টা T। এবার যে মানগুলো যা যা দেওয়া আছে সেগুলো বসিয়ে দেবো। খেয়াল করে দেখো এই মানটা মানে আমি গোল করে দিলাম, এই মানটুকু দেখো এই মানটুকু দেওয়া আছে। তাহলে এইখানে সেই মানটা যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, আবার চেয়েছি কি সেটাও তুমি খেয়াল করো, আমি গোল করে দিলাম যেটা চেয়েছে, এই মানটা চেয়েছে আর চেয়েছে এই মানটুকু চেয়েছে। তাহলে সে অনুযায়ী একবারে লিখে দিতে পারি, একবার লিখে দিলাম এখান থেকে দেখো মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ N2 বাই ডেল্টা T সমান সমান এই মানের জায়গায় এই মানটা বসাবো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, সব ইকুয়াল তো সমান সমান, তো আমি এইটাকে নেগেটিভ করে এই পাশটা লিখলাম। তাহলে কি লিখলাম, হাফ ইন্টু এই মানটার জায়গায় কত লিখবো 9.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এই ইকুয়াল টু কত হচ্ছে, এটা দাও 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এত একক যা আছে থাকবে, একটা উত্তর পেয়ে গেলাম, মানে এই উত্তরটা পেয়ে গেলাম। কত পেলাম দেখো তো 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আরেকটা একক বাকি আছে, আরেকটা উত্তর বাকি আছে, সেটা কি এই মানটা বার করতে হবে। তাহলে এই মানটা যখন বার করবো তাহলে কি লিখছি দেখো, মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ H2 বাই ডেল্টা T সমান সমান দেখো 3টাকে এইখানে নিয়ে যাবো, নিচে 3 আছে মানে এই দুটোর মধ্যে তুলনা করছি, নিচের 3টাকে ওইখানে নিয়ে যাবো। তাহলে কি পাচ্ছি দেখো তো 3/2, হ্যাঁ 3/2 ডেল্টা কনসেন্ট্রেশন অফ NH3 বাই ডেল্টা T। এবার মানটা বসিয়ে দেবো, তাহলে কত পাচ্ছি দেখো 3/2 ইন্টু এই মানটা কত আছে দেখো 9.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এইটা ক্যালকুলেশন করে যা উত্তর আসবে সেইটা হবে H2 এর অন্তরিত হওয়ার হার। এবং এককটা যদি লিখতাম তাহলে কি লিখতাম, ওই এককটা লিখবো মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। নেক্সট প্রবলেম 4NH3 প্লাস 5O2 4NO প্লাস 6H2। এই বিক্রিয়ায় বলেছে NO এর উৎপন্ন হওয়ার হার 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স হলে বিক্রিয়ায় অ্যামোনিয়ার অন্তরিত হওয়ার হার মানে অ্যামোনিয়ার ফুরিয়ে যাওয়ার হার এবং H2 উৎপন্ন হওয়ার হার, H2 উৎপন্ন হওয়ার মানে H2 উৎপন্ন হওয়ার হারটা কত। বিক্রিয়ায় যা যা বলেছে আমি এখানে ইকুয়েশনে লিখেছি। বলেছে NO এর উৎপন্ন হওয়ার হার, এই NOটা বিক্রিয়া যাতে উৎপন্ন হবে তাই প্লাস লিখলাম, প্লাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ NO বাই ডেল্টা T সেটা দেওয়া আছে, এই মানটা সেটা লিখেছি। চেয়েছে কি, চেয়েছে NH3 অন্তরিত হওয়ার হার, হ্যাঁ NH3 ফুরিয়ে যাবে যেহেতু NH3টা হচ্ছে বিক্রিয়ক তাই দেখো মাইনাস চিহ্ন দিয়ে লিখেছি, মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ NH3 বাই ডেল্টা T সমান কত চেয়েছে,
আর চেয়েছে H2 উৎপন্ন হওয়ার হার। হ্যাঁ, H2 উৎপন্ন হবে তো, বিক্রিয়া জাত, তাই এখানে প্লাস চিহ্ন দিলাম, দিয়ে ডেল্টা কনসেন্ট্রেশন অফ H2 বাই ডেল্টা টি সমান কত, এটা চেয়েছি। এবার আমি বিক্রিয়ার সমীকরণটাকে লিখে দিলাম। কি লিখলাম দেখো, R ইকুয়ালস টু -1/4, এই যে এখান থেকে পেয়েছি, -1/4 ডেল্টা কনসেন্ট্রেশন অফ NH3 বাই ডেল্টা টি is equal to -1/5 delta concentration of O2 by delta T is equal to 1/4, এটা প্লাস, কিন্তু যেহেতু বিক্রিয়াজাত প্লাস, 1/4 delta concentration of NO by delta T is equal to plus 1/6 delta concentration of H2O by delta T। এবার দেখো যা যা দেওয়া আছে সেই মানগুলো বসিয়ে দেবো, যে এবং আমি মার্ক করে দিলাম। দেখো এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, মানে কোন মানটা দেওয়া আছে, তোমার এইটুকু দেওয়া আছে, ঠিক আছে। আর তোমার বার করতে হবে কোনটা, এই মানটা, তা সেইটাকে গোল করে দিলাম। তোমাকে বার করতে হবে, দেখো এই মানটুকু বার করতে হবে, আর কোনটুকু বার করতে হবে, এই স্টোরটাকেও বার করতে হবে, এইটুকু বার করতে হবে। তাহলে সেই অনুসারে আমি প্রথমে তুলনা করবো কার কার সাথে, মনে করো এইটার আর এইটার তুলনা করছি, তাহলে এই মানটা পেয়ে যাবো। কি করে তুলনা করছি দেখো, মাইনাস এই যে 1/4 কেটে যাবে, তাহলে কি পাচ্ছে দেখো তো, ডেল্টা কনসেন্ট্রেশন NH3 বাই ডেল্টা টি, তাহলে এই 1/4টা এই পাশে নিয়ে গেলে কি দাঁড়াচ্ছে দেখো তো, 4 ইনটু 1/4, তাই না। নিচের 4টাকে এই পাশে নিয়ে আসলে পরে মাঝখানে একটু নেগলেক্ট করলাম, করে নিচের 4টাকে এই পাশে নিয়ে আসলাম, তাই 4 গুণ হয়ে গেল, ইনটু 1/4 ইনটু এই মানটা বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে দেখো তো, 6.4 ইনটু 10 টু দি পাওয়ার -4, এই মানটা তো দেওয়া আছে এখানে, তাহলে ইকুয়ালস দেখো ওই মানটাই উত্তর আসলো 6.4 ইনটু 10 টু দি পাওয়ার -4, এত একক, যা একক আছে তাই। তো আরেকটা উত্তর বার করতে হবে, সেটা হচ্ছে এইটা। তাহলে এবার আবার এর সাথে এর তুলনা করব, এই দুটোর সাথে তুলনা করব। দুটোর সাথে তুলনা করলে কি পাচ্ছি দেখো তো, লিখতে পারি 1/6 ডেল্টা কনসেন্ট্রেশন অফ H2O বাই ডেল্টা T is equal to 1/4 ডেল্টা কনসেন্ট্রেশন অফ NO বাই ডেল্টা T। এবার মানগুলো বসাবো, কোন মানগুলো, এই 6টাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে নিচে আছে, এটা উপরে চলে যাবে, তাহলে কি পাচ্ছি দেখো তো, 6 ইনটু, এবার NO মান তো দেওয়াই আছে, তাহলে কি পাচ্ছি দেখো তো, ইকুয়ালস টু 6/4 ইনটু এর যে মানটা আছে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার -4। এবার এইটার পরে যা এইটা করলে পরে যা অ্যানসার আসবে সেটা, তাহলে এখানে কাটাকাটি করতে পারি, এটা 2 এটা 3, এবং এই হিসাবটা করলে পরে তুমি যে মানটা পাবে সেটা হচ্ছে 9.6 ইনটু 10 টু দি পাওয়ার -4, এইটাই উত্তর আসবে। মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। দেখো এবার আছে বিক্রিয়া হারের প্রকারভেদ। দেখো রাসায়নিক বিক্রিয়ার হারকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গড় বিক্রিয়া হার আর একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। সর্বপ্রথমে আমরা আলোচনা করব গড় বিক্রিয়া হার নিয়ে। মনে করো একটা রাসায়নিক বিক্রিয়ায় একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের যা পরিবর্তন হলো তাকে ওই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময় দিয়ে ভাগ করলে পাওয়া যাবে গড় বিক্রিয়া হার। তাহলে আরেকবার বলছি গড় বিক্রিয়া হারের সংজ্ঞাটা, কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় কোন একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিক্রিয়ক অথবা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনকে ওই সময়ের ব্যবধানের সাথে অনুপাত করলে বা ভাগ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে গড় বিক্রিয়া হার। যেমন মনে করো একটা বিক্রিয়া রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্ট, আগের মতো ঠিক একটু আগে তোমাদের যা দেখালাম সেই মতো এখানে গড় বিক্রিয়া হারটাকে দেখানো যায় যে আর অ্যাভারেজ ইকুয়ালস টু মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট বাই ডেল্টা টি। এখানে বলা হলো ডেল্টা কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে T1 এবং T2 সময়ের ব্যবধানে বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন, আর ডেল্টা টিটা হচ্ছে T2 মাইনাস T1 মানে সময়ের ব্যবধান, ইকুয়ালস টু বিক্রিয়া জাত পদার্থ দিয়ে যদি ভাবি তাহলে গড় বিক্রিয়া হারটা কত হবে, T1 এবং T2 সময়ের ব্যবধানে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন অবশ্যই একটা প্লাস হবে ডেল্টা কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই ওই সময়ের ব্যবধান মানে ডেল্টা টি, ঠিক আগের মতো, আমি আর ডিটেলসে গেলাম না, আগের মতো। তো এইটা হচ্ছে গড় বিক্রিয়া হার। তবে মনে রাখবে গড় বিক্রিয়া হার কোন একটি রাসায়নিক বিক্রিয়ার সঠিক বিক্রিয়া হারকে নির্দেশ করে না। তার আগে আমি একটা ইন জেনারেল একটা বিক্রিয়া দেখাই। মনে করো একটা বিক্রিয়া A প্লাস BB
ইকুয়ালস টু সিসি প্লাস ডিটি। যদি এমনটা হয় তাহলে এই বিক্রিয়ার গড় বিক্রিয়াকে কি লিখবো? আগে যেরকম লিখেছিলাম ঠিক আগের মতোই, আর অ্যাভারেজ ইকুয়ালস টু -1 বাই এ ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি ইকুয়ালস টু -1 বাই বি ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি is equal to 1 by c delta concentration of c by delta t is equal to plus 1 by এটা প্লাস কিন্তু plus 1 by d delta concentration of d by delta t। এটা হচ্ছে গড় বিক্রিয়া হারের সমীকরণ, গড় বিক্রিয়া হারের সমীকরণ। তবে যা বলছিলাম যে গড় বিক্রিয়া হার কিন্তু কোন একটি রাসায়নিক বিক্রিয়া প্রকৃত বিক্রিয়া হারকে নির্দেশ করে না। মনে রাখবে, ইম্পর্টেন্ট কথা। প্রকৃত বিক্রিয়া হার কিন্তু নির্দেশ করে তাৎক্ষণিক বিক্রিয়া হার। তো প্রশ্ন যে কেন স্যার গড় বিক্রিয়া হার একটা বিক্রিয়া প্রকৃত বিক্রিয়া হারকে নির্দেশ কেন করে না স্যার, তার উত্তরটা বলছি। মনে করো কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের T1 সময় গাঢ়ত্ব হচ্ছে C1, আর ওই বিক্রিয়ক পদার্থেরই T2 সময় গাঢ়ত্ব হচ্ছে C2। তাহলে ডেল্টা টি সময় ব্যবধানে, ডেল্টা টি মানে কি T2 মাইনাস T1, মানে ডেল্টা টি সময়ের ব্যবধানে বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন C2 মাইনাস C1 ইকুয়ালস কি লিখতে পারি? মাইনাস ডেল্টা সি লিখলাম। এখানে মাইনাস চিহ্নটা কেন দিলাম? কারণ যত সময় এগোবে তত কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পাবে, মানে C1 এর থেকে C2 কম। তাই C2 যেহেতু কম, তাই গাঢ়ত্বের পরিবর্তনটা নেগেটিভ আসবে। তাহলে গড় বিক্রিয়া হারের সংখ্যা থেকে পাই গড় বিক্রিয়া হার মানে আর অ্যাভারেজ ইকুয়ালস টু, তার কি পেলাম দেখো তো, T1 এবং T2 সময়ের ব্যবধানে গাঢ়ত্বের পরিবর্তন মানে ডেল্টা সি এবং ওই সময়ের ব্যবধান তার অনুপাত, এইটা হচ্ছে গড় বিক্রিয়া হার। কিন্তু আমি বললাম এই গড় বিক্রিয়া হার একটা বিক্রিয়ার প্রকৃত বিক্রিয়া হারকে নির্দেশ করে না। কেন? কারণ দেখো তো এই বিক্রিয়া হারটা বোঝাচ্ছে T1 সময়ে বিক্রিয়াটির গড় বিক্রিয়া হার, আবার T2 সময়েও বিক্রিয়াটির গড় বিক্রিয়া হার। শুধু তাই নয়, T1 এবং T2 এর মধ্যবর্তী যে কোনো সময় বিক্রিয়াটির গড় বিক্রিয়া হার হবে মাইনাস ডেল্টা সি বাই ডেল্টা টি। কিন্তু এটা কি বাস্তবে সম্ভব? মোটেই সম্ভব নয়। কারণ একটা বিক্রিয়া চলাকালীন বিক্রিয়কের গাঢ়ত্ব ক্রমশ হ্রাস পায় এবং বিক্রিয়ার হারটাও হ্রাস পায়, মানে প্রতি মুহূর্তে বিক্রিয়ার হার কিন্তু পরিবর্তিত হয়। কেন পরিবর্তিত হয়? কারণ বিক্রিয়া যত সামনের দিকে অগ্রসর হয় তত বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পায় এবং বিক্রিয়ার হারটাও আস্তে আস্তে কমতে কমতে যায়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে গড় বিক্রিয়া হারটা, সেটা T1 সময়েও বিক্রিয়াটির গড় বিক্রিয়া হার, T2 সময়েও বিক্রিয়া হার, আবার T1 থেকে T2 এর মধ্যবর্তী যে কোনো সময় বিক্রিয়া হার এই মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন সি বাই ডেল্টা টি। কিন্তু এটা তো বাস্তবে সম্ভব নয়। তাই গড় বিক্রিয়া হার একটি বিক্রিয়ার প্রকৃত বিক্রিয়া হারকে নির্দেশ করে না। প্রকৃত বিক্রিয়া হার নির্দেশ করে কে? তাৎক্ষণিক বিক্রিয়া হার। তো এবার তাৎক্ষণিক বিক্রিয়া হারের সংজ্ঞাটা বলছি। সংজ্ঞাটা কি? একবারই বলবো, দুবার রিপিট করবো না। কোন একটি রাসায়নিক বিক্রিয়া চলাকালে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাসের হার অথবা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির হারকে ওই মুহূর্তে বিক্রিয়াটির তাৎক্ষণিক বিক্রিয়া হার বলে। দেখানো যায় যদি একটা বিক্রিয়া হয় A প্লাস বিবি ইকুয়ালস টু সিসি প্লাস ডিটি, তবে দেখানো যায় কোন এক মুহূর্তে বিক্রিয়াটি তাৎক্ষণিক বিক্রিয়া হবে আর ইজ ইকুয়াল টু -1 বাই এ ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইজ ইকুয়াল টু -1 বাই বি ডি কনসেন্ট্রেশন অফ এ নয় সরি, এখানে কি আছে দেখো বি আছে, তাহলে এখানে কি লিখবো বি বাই ডিটি ইজ ইকুয়াল টু বিক্রিয়া যতগুলি সব প্লাস হবে তাহলে +1 বাই সি। দেখো সব দিয়ে সি আগের মতো ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু শুধু এখানে পার্থক্যটা কি, ডেল্টার জায়গায় ডি বলছি, ডি কনসেন্ট্রেশন অফ সি বাই ডিটি ইজ ইকুয়াল টু 1 বাই ডি ডি কনসেন্ট্রেশন অফ ডি বাই ডিটি। এইটা হচ্ছে বিক্রিয়াটির তাৎক্ষণিক বিক্রিয়া হার। ব্যাস, তাহলে বিক্রিয়ার হার এর প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করলাম। দেখো বিক্রিয়া হার মানে আর এর একক। বিক্রিয়া হার ইকুয়ালস টু কি জানো? বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন
বাই ওই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়। তার মানে বলতে পারি আর এর একক সমান সমান উপরে হচ্ছে গারত্বের একক, নিচে হচ্ছে সময়ের একক। তাহলে উপরে লিখলাম গারত্বের একক বাই সময়ের একক। এখন গারত্বকে মোটামুটি 3 ভাবে প্রকাশ করবো তোমরা এই চ্যাপ্টারে। যদি গারত্বকে প্রকাশ করো মোল পার লিটারে, তাহলে আর এর একক পাবো কি মোল পার লিটার পার সেকেন্ড। যদি বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলি গ্যাসীয় হয় তাহলে গারত্বকে আংশিক চাপের মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে সেক্ষেত্রে আর এর একক হবে, গারত্বের একক তখন হবে অ্যাটমসফিয়ার সেকেন্ড ইনভার্স। দেখো গারত্বকে অনেক সময়, যেমন মনে রাখবে 1 লিটার মানে কিন্তু 1 ঘন ডেসিমিটার, মানে লিটারের জায়গায় ডিএম লিখবো, ডেসিমিটার। তাহলে সেক্ষেত্রে ঘনত্বকে যদি মোল পার ঘন ডেসিমিটার প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে গারত্বের এই বিক্রিয়া হারের একক হবে কি মোল ডেসিমিটার টু দি পাওয়ার -3, মানে পার ঘন ডেসিমিটার সেকেন্ড ইনভার্স। তো এই 3 ভাবে আমরা এই চ্যাপ্টারে গারত্বকে যেভাবে প্রকাশ করি সেই হিসাবে আমরা 3 ভাবে বিক্রিয়া হারকে আমি প্রকাশ করতে পারি। তাহলে কি বললাম, গারত্ব যদি হয় মোল পার লিটার এককে তাহলে বিক্রিয়া হারের একক হবে মোল পার লিটার পার সেকেন্ড। গারত্ব যদি অ্যাটমসফিয়ার এককে হয় তাহলে অ্যাটমসফিয়ার পার সেকেন্ড। আর যদি গারত্বকে প্রকাশ করি মোল ডিএম টু দি পাওয়ার -3 তাহলে বিক্রিয়া হারের একক হবে মোল ডিএম টু দি পাওয়ার -3 সেকেন্ড ইনভার্স।